Hello, my dear viewers. Welcome to Compete and Win. Compete and Win এর তরফ থেকে আমরা আগামী দিনগুলোতে আরআরবি এনটিপিসি বা রেলের যে তোমাদের যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজের যে পরীক্ষাটা আসছে, খুব রিসেন্টলি তোমরা হয়তো সেটা তার ফর্ম ফিল আপ করেছো, সেই রিগার্ডিং বেশ কিছু ভিডিওস আমরা কিন্তু নিয়ে আসতে চলেছি আগামী দিনগুলোতে। প্রত্যেক দিন 20 থেকে 25টা করে কোশ্চেন তোমাদের এমসিকিউ করানো হবে ডিফারেন্ট সাবজেক্টস এর উপর। ফিজিক্স কোনোদিন হলো, কোনোদিন হিস্ট্রি হলো, কোনোদিন জিওগ্রাফি হলো, কোনোদিন ম্যাথামেটিক্স হলো, এইভাবে কিন্তু চলতে থাকবে প্রত্যেক দিন। এবং এই এমসিকিউ গুলো তোমরা যদি সলভ করো, এখানে আমরা যে এমসিকিউ গুলো দিচ্ছি মাইন্ড ইট, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা এক্সপ্লেনেশন সহই আমরা কিন্তু এখানে ডেসক্রাইব করে দেবো ভিডিওতে, যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর কোনো রকম কোনো অসুবিধা না থাকে। এবং আই থিঙ্ক যদি এই এমসিকিউ গুলো ঠিকঠাকভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, বেশ কিছু কোয়েশ্চেন্স কিন্তু তোমরা কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি 1 যেটা, তাতে কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। তো চলো আমরা আজকের আমাদের সেশনটা শুরু করে দিই। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, কম্পিট অ্যান্ড উইনের তরফ থেকে কিন্তু গত এক মাস আমরা বেশ কিছু ভিডিওস আনতে পারিনি। পার্ডন আস ফর দ্যাট, বিকজ আমরা আমাদের আরআরবি এনটিপিসি নোটস রিগার্ডিং অ্যান্ড পিএসসি মিসলেনিয়াস এর মেন্স ব্যাচের বিভিন্ন ধরনের সাজেশন বা মেটেরিয়ালস তৈরি, এগুলো রিলেটেড একটু বিজি ছিলাম। তাছাড়া পুজো গেল এবং একটা ভ্যাকেশন গেল, তোমরা সবাই কম বেশি জানো। তো সেই জন্য আমরা দীর্ঘদিন কোনো ভিডিও দিতে পারিনি, কিন্তু আজ থেকে এবং এখন থেকে কিন্তু আমরা প্রতিদিন চেষ্টা করব এমসিকিউ এর ভিডিও দিতে, 20 to 25 কোশ্চেন্স অন ইচ সাবজেক্ট এভরি ডে। এবং সাবজেক্ট ওয়াইজ যে আলাদা আলাদা বিভিন্ন ধরনের যে টপিকস গুলো রয়েছে, যেমন ধরো কারেন্ট ইলেকট্রিসিটি ফিজিক্সের ওপর, বা জিওগ্রাফিতে ধরো প্লেটোজ অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো এই ধরনের যে টপিকস গুলো, টপিক ওয়াইজ আলাদা আলাদা কিন্তু সাবজেক্টের ওপর বিভিন্ন টপিক ওয়াইজ কিন্তু ডেসক্রিপটিভ নোটসও তোমরা এখানে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো এটা আর কি তোমাদের অ্যানাউন্স করার ছিল। চলো আমরা আমাদের সেশনটা আজকে শুরু করে দিই। Here goes our first question. When a ship enters into a sea from a river, এখানে চারটে অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ একটা জাহাজ যখন সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে, তখন জাহাজটা কি সেম লেভেলে থাকবে, নাকি জাহাজটা একটু রাইজ করবে জলের ওপর, নাকি ডুবে যাবে? সাবমার্জেস মানে হচ্ছে সম্পূর্ণ ডুবে যাওয়া, আর সিঙ্কস আ লিটল মানে হচ্ছে অল্প ডুবে যাওয়া, ঠিক আছে? এটা সঠিক উত্তরটা হবে ইট রাইজেস, কারণ সমুদ্রের জল আমরা জানি যে লবণাক্ত জল, সেই জন্য তার ডেন্সিটি বেশি। এবং সেটা যখন রিভারে আসবে, মানে যখন জাহাজটা যখন নদীতে আসবে, খুব স্বাভাবিকভাবে জলের ডেন্সিটি অনেকটা কমে যাবে, এবং ভলিউম অফ দ্য সিঙ্কিং পার্ট অফ দ্য বডি, এটা কিন্তু ডেন্সিটি অফ দ্য মিডিয়ামের ওপর ডিপেন্ড করে। অর্থাৎ কোনো একটা বস্তু কোনো একটা মিডিয়ামে জলের মধ্যে কতটা ডুবে আছে, তার যে ডুবন্ত পার্ট কতটা, সেটা কিন্তু সেই যে জল তার ডেন্সিটির ওপর ডিপেন্ড করে বা ঘনত্বের ওপর ডিপেন্ড করে। যদি ঘনত্ব কম হয়, তাহলে তার ডুবে যাওয়ার যে লেভেলটা, সেটা কিন্তু একটু কম হবে। ওয়ারাস যদি ঘনত্ব বেশি হয়, তাহলে কিন্তু ভলিউম অফ দ্য সিঙ্কিং পার্ট, মানে যতটা ডুবেছে তার যে আয়তন, সেটা কিন্তু একটু বেশি হয়, ঠিক আছে? তো সমুদ্র থেকে যখন নদীতে আসবে জাহাজটা, তখন কিন্তু খানিকটা রাইজ করবে। চল নেক্সট আমাদের যে কোশ্চেনটা আছে, এটাই এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, যেটা আমি বললাম যে যত বেশি ডেন্সিটি তত বেশি বয়েন্ট ফোর্স বা প্লবতার যে বলটা আর্কিমিডিসের নীতি অনুযায়ী, এবং যত কম ডেন্সিটি তত কম বয়েন্ট ফোর্স বা প্লবতার যে শক্তি, ঠিক আছে? এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ওহমস ল ইজ ভ্যালিড ফর কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। সঠিক উত্তর হয়ে যাবে কন্ডাক্টর বা পরিবাহী পদার্থ। ওহমস ল আমরা যেটা জানি যে কারেন্ট ইলেকট্রিসিটির জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ল, যেখানে হচ্ছে কারেন্ট, রেজিস্ট্যান্স বা রোধ, হ্যাঁ, ভোল্টেজ বা পোটেনশিয়ালের ওপর একটা
রিলেশন আছে ওহমস লতে, সেটা ডিটারমাইন করা যায়। তো ওহমস ল কিন্তু সুপার কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের জন্য একেবারেই প্রযোজ্য নয়, শুধুমাত্র কন্ডাক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। চলো এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে যে ওয়াটার কুলস ফ্রম দ্য টেম্পারেচার, যদি জলকে যদি ঠান্ডা করা হয় 7 ডিগ্রি টেম্পারেচার থেকে 0 ডিগ্রিতে, তাহলে কি হতে পারে? জলের কন্ট্রাক্ট করবে নাকি এক্সপ্যান্ড করবে, নাকি প্রথমে কন্ট্রাক্ট করবে দেন এক্সপ্যান্ড করবে, নাকি প্রথমে এক্সপ্যান্ড করবে দেন কন্ট্রাক্ট করবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইট ফার্স্ট কন্ট্রাক্টস অ্যান্ড দেন এক্সপ্যান্ডস। দেখো ব্যাপারটা হচ্ছে যে কোনো বস্তুর তুমি যখন টেম্পারেচারটাকে বাড়াবে তখন কিন্তু সেই বস্তুর ঘনত্ব কমে, কিন্তু জলের ক্ষেত্রে একটা অ্যানোমালি লক্ষ্য করা যায়। কি হয় না, জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু ঘনত্ব বাড়বে, দেয়ার আফটার 4-এর পর থেকে কিন্তু কমবে। তো খুব স্বাভাবিকভাবে আমি যখন 7 ডিগ্রি থেকে জলটাকে 4 ডিগ্রিতে নামাবো তখন ঘনত্ব কিছুটা বাড়বে 4 ডিগ্রি পর্যন্ত, এবং সেই সময় ভলিউমটা কমবে। সেই জন্য বলছে প্রথমে কন্ট্রাক্ট করবে এবং তারপর ডেনসিটি কমবে এবং ভলিউমটা বাড়বে, অর্থাৎ প্রথমে কন্ট্রাক্ট করবে তারপর এক্সপ্যান্ড করবে। এটা মানে বেসিক্যালি এই জিনিসটাকে বলা হয় ওয়াটারের অ্যানোমেলাস এক্সপ্যানশন। ঠিক আছে, চলো এরপর যে কোশ্চেনটা সেটা হচ্ছে, if a wire's length and cross section are both is double then the resistance will কি হবে, মানে অর্থাৎ একটা তারের যদি দৈর্ঘ্য এবং ক্রস সেকশন দুটোকেই যদি ডবল করে দেওয়া হয় বা দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে তারের রোধের কি পরিবর্তন হবে? অপশন এ 4 গুণ বাড়বে, অপশন বি 5 গুণ বাড়বে, অপশন সি 2 গুণ বাড়বে এবং অপশন ডি হচ্ছে কোনো রকম ভাবে বাড়বে না। এটার সঠিক উত্তর হবে কোনো রকম ভাবে বাড়বে না। তার কারণ হচ্ছে এখানে দেখো একটা আমি ছোট্ট চিটের মধ্যে আমি একটা ডেরিভেশন করেছি, যেখানে আর ইকুয়ালস টু রো এল বাই এ আমরা কম বেশি সবাই জানি, যেখানে হচ্ছে আর হচ্ছে রোধ, হ্যাঁ, এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন মানে তারটার, এবং রো হচ্ছে রেজিস্টিভিটি। ঠিক আছে, তো এবার প্রথম তারের ক্ষেত্রে কি ছিল, আর ইকুয়ালস টু রো এল বাই এ, অসুবিধা নেই। দ্বিতীয় যে তারটা সেটার ক্ষেত্রে কি করা হয়েছে, এল আর এ দুটোকেই ডাবল করে দেওয়া হয়েছে। এবার দুটোই যদি ডাবল হয়ে যায় তাহলে 2 কেটে যাবে, তাহলে আর ড্যাশ যেটা মানে নতুন তারের যে রেজিস্ট্যান্স সেটাও রো এল বাই এই থাকবে, তাহলে আর ড্যাশ ইকুয়ালস টু আর, অর্থাৎ আনচেঞ্জ থাকবে রোধটা। ঠিক আছে, চলো এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে দ্য আদার এন্ড অফ আ উডেন স্পুন ডিপড ইন আ কাপ অফ আইসক্রিম হুইল, 4টে অপশন দিয়েছে যে ঠান্ডা হয়ে যাবে পরিচালন পদ্ধতি, ঠান্ডা হয়ে যাবে বিকিরণ পদ্ধতি, ঠান্ডা হয়ে যাবে পরিবহন পদ্ধতি, নাকি একেবারেই ঠান্ডা হবে না। এটা অপশন একদম ইজি কোশ্চেন, এটার অ্যান্সারটা হবে একেবারেই ঠান্ডা হবে না। তার কারণ আমরা জানি যে এখানে কাঠের চামচের কথা বলা হচ্ছে, কাঠ কিন্তু তাপের সম্পূর্ণরূপে একটা কুপরিবাহী পদার্থ বা অন্তরক পদার্থ, তো সেক্ষেত্রে একেবারেই ঠান্ডা হবে না উডেন স্পুনটা। ঠিক আছে, এটা যদি কোনো ধাতুর চামচ থাকতো, লোহার চামচ থাকলে তাহলে কিন্তু ঠান্ডা হতো। ঠিক আছে, কারণ আমরা জানি যে মেটাল ইজ আ ভেরি গুড কন্ডাক্টর অফ হিট। চলো এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিজন অফ অ্যান এয়ার বাবল গ্লিটার্স রাইজিং থ্রু ওয়াটার, অর্থাৎ একটা এয়ার বাবল বায়ু বুদবুদ যখন একটা জলের ওপর দিয়ে রাইজ করে তখন ওটা গ্লিটারিং করে মানে চকচক করে। কেন? এটা 4টে অপশন দেওয়া হয়েছে, প্রতিফলন, নাকি স্ক্যাটারিং, নাকি প্রতিসরণ, নাকি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন হবে অপশন এ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কি বলা হচ্ছে, when light rays pass from water into an air bubble they undergo total internal reflection, that means the light rays are reflected back into the bubble instead of passing through it. Generally প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, যখন একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে লাইট যায় তখন কিছুটা বেঁকে যায়, ঠিক আছে, এবং তার ফলে একটা আপতন কোণ এবং প্রতিসরণ কোণ তৈরি হয়। যখন নাকি সংকট কোণের বেশি হয়ে যায় আপতন কোণটা, তখন কিন্তু আমরা রিফ্র্যাকশন যে রেটার হচ্ছিল, অর্থাৎ যে রেটা প্রতিসারিত হচ্ছিল সেটা প্রতিসারিত হওয়ার বদলে উল্টে প্রতিফলিত হয়ে যাবে। এটাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটার জন্যই কিন্তু এটা হয়। ঠিক আছে,
চলো এবার 7 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে কোনো একটা ভেহিকেল যখন একটা সার্কুলার পাথে ঘুরবে তখন কোন ধরনের ফোর্স ও এক্সপিরিয়েন্স করবে, সেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স নাকি কোনোটাই নেই। অপশন হবে সেন্ট্রিপেটাল ফোর্স, অপশন সি উইল বি কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি যে কোনো একটা বস্তুকে যদি সার্কুলার পথে মানে ঘুরতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তার সেন্ট্রিপেটাল ফোর্সটা থাকতেই হবে, ঠিক আছে। সেন্ট্রিপেটাল ফোর্সের বাংলাটা আমার এক্ষুনি মনে আসছে না, সম্ভবত অপকেন্দ্র বল বা অভিকেন্দ্র বলও হতে পারে। অভিকেন্দ্র বলটা খুব সম্ভবত সেন্ট্রিফিউগাল ফোর্স, আর সেন্ট্রিপেটাল ফোর্সটা প্রবাবলি অপকেন্দ্র বল। যাই হোক, তো মোটমাট বলার বক্তব্য এইটুকুই যে যে কোনো একটা বস্তুকে বা যে কোনো একটা ভেহিকেল বা হোয়াট এভার মেবি দ্য অবজেক্ট, তাকে যদি সার্কুলার পাথে ঘুরতে হয় তাহলে কিন্তু তাকে সেন্ট্রিপেটাল ফোর্স তার অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। চলো এরপরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ফিউজ ওয়্যার ইজ মেড ফ্রম হুইচ মেটালস। এখানে 4টে অপশন দেওয়া হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ অ্যান অ্যালয় অফ টিন অ্যান্ড লেড। অর্থাৎ টিন এবং লেড দিয়ে তৈরি করা হয়, টিন এবং সীসা দিয়ে তৈরি করা হয় ফিউজ ওয়্যার। 63% টিন এবং 37% লেড থাকে। বেসিক্যালি এই ফিউজ ওয়্যারটা ইউজ করা হয় হচ্ছে যখন অতিরিক্ত রেজিস্ট্যান্স কোনো সার্কিটে যদি বেড়ে যায় সেক্ষেত্রে ফিউজ ওয়্যারটা বাস্ট করে যায় এবং গোটা যে সার্কিটটাকে আগুন লাগা বা কোনো ধরনের মানে ডেঞ্জারাস কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে, ঠিক আছে। এটাই হচ্ছে মেনলি ফিউজ ওয়্যারের ইউজেজ। আমাদের কম বেশি দেখবে প্রত্যেকটা সুইচ বোর্ডেই একটা করে ফিউজ থাকে, ঠিক আছে। চলো এরপর যেটা আছে সেটা হচ্ছে যে অল্টারনেটিং কারেন্ট বা এসি কে ডিসি বা ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে কোন ধরনের মেশিন। অপশন এ অসিলেটর, অপশন বি রেকটিফায়ার, অপশন সি ডায়নামো, অপশন ডি ট্রান্সফর্মার। অপশন বি হচ্ছে রেকটিফায়ার, এটাই হবে সঠিক উত্তর, যেটা নাকি অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে। আচ্ছা তোমরা বলতে পারবে যে ডায়নামো জিনিসটা আমরা কোথায় ইউজ করি? কমেন্ট বক্সে লিখে জানাও তো। আর আরেকটা উত্তর তোমরা একটু বলবে যে ট্রান্সফর্মার জিনিসটা মেনলি আমরা কোন কাজে ইউজ করি, ঠিক আছে। আমরা যখন একটা কোয়েশ্চেন করব তখন কিন্তু সেই কোয়েশ্চেনের যে অপশনস গুলো সেগুলো আলাদা আলাদা অপশনস গুলো সম্বন্ধেও কিন্তু আমরা একটু একটু করে জেনে নেব, ঠিক আছে, যার ফলে যাতে হলিস্টিক আমাদের প্রিপারেশনটা তৈরি হয়, কোনো জায়গাতেই আমরা না আটকাই, ঠিক আছে, কোনো কোশ্চেনকে যেন হিব্রু না মনে হয়। যাই হোক, এরপরে যে কোশ্চেনটা আছে তোমাদের সেটা হচ্ছে যে ফলিং রেইনড্রপস আর স্ফেরিক্যাল ইন শেপ ডিউ টু অপশন এ সারফেস টেনশন, অপশন বি অ্যাটমসফিয়ারিক প্রেসার, অপশন সি গ্র্যাভিটেশনাল ফোর্স, অপশন ডি ভিসকোসিটি। অপশন এ সারফেস টেনশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই পৃষ্ঠটান বলে যে ধর্মটা বা সারফেস টেনশন, এটার জন্যই কিন্তু মূলত ওয়াটার মলিকিউলস যেগুলো সেগুলো একসাথে যুক্ত হয়ে যায় এবং তার ফলে রেইনড্রপস যেগুলো মানে বৃষ্টির যে ফোঁটাগুলো পড়ে সেগুলো গোলক আকৃতি হয়, ঠিক আছে। চলো এরপরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যদি পৃথিবী হঠাৎ করে ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা ছোট জি যেটাকে আমরা বলি তার ভ্যালু কি হবে। অপশন এ ইনক্রিজ, অপশন বি ডিক্রিজ, অপশন সি বিকাম 0, অপশন ডি হবে সেম। তো এবার অ্যান্সারটা আমার হয়ে যাবে অপশন এ ইনক্রিজ। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তুমি যদি যে কোনো ল্যাটিটিউডে দেখো, আমি ছোট্ট একটা ডেরিভেশন করে দিয়েছি ডান দিকে, যে কোনো একটা ল্যাটিটিউড সেটা ল্যামডা ল্যাটিটিউডে তুমি যদি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটাকে দেখো তাহলে দেখবে যে ল্যামডা ল্যাটিটিউডে আমরা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে জেনারেলি আমরা জি ল্যামডা ইকুয়ালস টু জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা এইভাবে প্রকাশ করি, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ আর্থ, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ। আর্থ তো তার অ্যাক্সিসের চারদিকে ঘুরছে, তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, তার সার্কুলার মোশন আছে। তো আর্থ যদি রোটেট করা বন্ধ করে দেয় মানে পৃথিবী যদি ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির কোনো কম্পোনেন্টটা পুরোপুরি 0 হয়ে গেল। তাহলে জি ল্যামডা ড্যাশ বা নতুন যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে সেটা হবে জি, কারণ ওই ওমেগা কম্পোনেন্টটা তো সম্পূর্ণরূপে শূন্য হয়ে গেল। তাহলে এই যে নতুন যে জি ল্যামডা ড্যাশটা আমরা পেলাম সেটা তো আগের যে জি ল্যামডা ছিল তার থেকে তো বেশি। তার মানে কি আমার পৃথিবী যদি ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে আমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাড়লো না?
কিন্তু এই যে কনসেপ্টটা একটা জায়গাতেই ফলো হবে না, সেটা হচ্ছে পোলসে। তার কারণ পোলসে কিন্তু আমাদের জি হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? সেই জন্য পোলের ক্ষেত্রে কিন্তু এই পৃথিবী যদি ঘূর্ণন বন্ধ করে দেয় তার কিন্তু কোনো প্রভাব পড়বে না। তার কারণ হচ্ছে পোলের আমরা জানি যে ল্যাটিটিউড হচ্ছে 0, সরি, পোলের ল্যাটিটিউড হচ্ছে 90। তার মানে কি cos 90 মানে 0। তার মানে পোলে যদি আমি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মেজার করি, তাহলে ওই আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ল্যামডার যে কম্পোনেন্টটা সেটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে এবং গ্র্যাভিটি হয়ে যাবে ম্যাক্সিমাম, ঠিক আছে? অর্থাৎ পোল বাদ দিয়ে পৃথিবীর অন্য যে কোনো অংশে যদি পৃথিবী ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে কিন্তু জি এর ভ্যালু বাড়বে, ঠিক আছে? চলো এরপরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডায়নামো। ডায়নামো কি? এমন একটা ডিভাইস, আমি হয়তো দুটো কোশ্চেন আগেই তোমাদের হয়তো ডায়নামোর ব্যাপারটা একটু জাস্ট জিজ্ঞেস করেছিলাম, যে কমেন্ট বক্সে লেখার জন্য তোমাদেরকে বলেছিলাম। ডায়নামো মানে হচ্ছে এমন একটা মেশিন যেটা কোন শক্তিকে কোন শক্তিতে কনভার্ট করে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ডায়নামোর একটা খুব ভালো উদাহরণ হচ্ছে তোমার জেনারেটর, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের পরের কোশ্চেন, যেটা হচ্ছে যে যখন বলছে যে একটা অবজেক্ট যখন ওয়াটারের মধ্যে ফ্লোট করছে তার ডেনসিটি কি হবে, মানে কোন অপশনটা এখানে যদি স্যাটিসফাই করে তাহলে অবজেক্টটা ওয়াটারের মধ্যে ভাসবে, মানে বস্তুটা জলের মধ্যে ভাসবে। এটা সঠিক উত্তর হবে অপশন বি, ডেনসিটি, সরি অপশন এ, ডেনসিটি অফ ওয়াটার ইজ গ্রেটার দ্যান ডেনসিটি অফ অবজেক্ট। কারণ জলের যদি ঘনত্ব বস্তুর তুলনায় বেশি হয় তাহলেই কিন্তু অবজেক্টটা ভাসবে, না হলে কিন্তু মানে ইনকেস যদি দেখা যায় যে জলের যে ঘনত্ব সেটা যদি অবজেক্টের ঘনত্বের থেকে কম হয় তাহলে কিন্তু বস্তুটা ডুবে যেতে পারে, ঠিক আছে? এরপর যেটা এলো সেই কোশ্চেনটা হচ্ছে যে যখন বলছে যে একটা অবজেক্ট ফলস ফ্রিলি টুয়ার্ডস দ্য গ্রাউন্ড তখন কি হবে? অপশন এ, পোটেনশিয়াল এনার্জি গেটস কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। অপশন বি, কাইনেটিক এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। অপশন সি, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে মোমেন্টামে কনভার্ট হবে, মোমেন্টাম গ্র্যাভিটেশনাল এনার্জিতে কনভার্ট হবে। এটা খুব ইজি অ্যান্সার, তার কারণ ওপর থেকে যখন নিচের দিকে পড়ছে তখন স্থির অবস্থা থেকে ওপরে যখন পৌঁছে গেছিল একদম স্থির হয়ে গেছিল, এবং সেখান থেকে যখন নিচের দিকে পড়ছে মানে ফ্রি ফল হচ্ছে তখন কিন্তু সম্পূর্ণরূপে তার স্পিড বাড়ছে, হ্যাঁ, এবং গ্র্যাভিটির অনুকূলে পড়ছে, এবং তার ফলে কি হবে, এবং হাইটও আস্তে আস্তে কিন্তু কমে আসছে ওপর থেকে যখন নিচে পড়ছে। সেক্ষেত্রে এতগুলো কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তখন কিন্তু আস্তে আস্তে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হতে থাকবে, ঠিক আছে? এবং জাস্ট পড়ার আগের মুহূর্তে কাইনেটিক এনার্জি কিন্তু ম্যাক্সিমাম হবে। সো আমাদের অপশন এ সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে যে বলছে যে এই যে অপশনস গুলো আছে তার মধ্যে থেকে যে কোনটা বলছে যে যেখানে নাকি ওয়ার্ক হচ্ছে এগেইনস্ট গ্র্যাভিটি, মানে কাজ হচ্ছে কিন্তু অভিকর্ষ বলের বিপরীতে কাজ হচ্ছে, ঠিক আছে? যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে অপশন ডি সঠিক উত্তর হবে, অল অফ দ্য অ্যাবাভ। Lifting the weights by weightlifter, moving of electric elevator with 4 men upward, lifting of a baby from the floor, এটার ক্ষেত্রে কিন্তু অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার কারণ হচ্ছে কি, যখন আমরা ওয়ার্ক এগেইনস্ট গ্র্যাভিটি বলবো তখন কিন্তু গ্র্যাভিটেশনাল যে ফোর্স তার এগেইনস্টে ডিসপ্লেসমেন্ট হতে হবে। দেখো তিনটে অপশনের ক্ষেত্রেই কিন্তু কোন একটা বস্তুকে আমি ওপর দিকে তুলছি, তার মানে কি আমার গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, আমি তার এগেইনস্টে তুলছি, অর্থাৎ বস্তুর যে সরণ বা ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, সরণ হচ্ছে উপরের দিকে। সেক্ষেত্রে W ইকুয়ালস টু Fs cos থিটা যে ফর্মুলা আমরা জানি তাতে কিন্তু আমরা দেখব নেগেটিভ ওয়ার্ক হবে এবং ওয়ার্ক এগেইনস্ট গ্র্যাভিটি হবে। সো এখানে কিন্তু সবকটাই হবে ওয়ার্ক এগেইনস্ট গ্র্যাভিটি। তো
অল অফ দ্য অ্যাবাভ আমার অ্যান্সার হবে। চলো এরপরের যে কোশ্চেনটা আমরা চলে যাব, যে একটা তারের মধ্যে দিয়ে যে কারেন্ট ইনডিউসড হয়েছে তার যে ডাইরেকশন, মানে একটা তার ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড বা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে চলছে, মুভ করছে, তার এবার সেই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ওই তারের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ইনডিউস হবে বা একটা কারেন্ট ইনডিউস হবে, তার যে ডাইরেকশন, সেই যে কারেন্টটা ইনডিউসড হবে সেই ইনডিউসড কারেন্টের যে ডাইরেকশন সেটা আমরা কোন ল দিয়ে পেতে পারি। এখানে চারটে অপশন দিয়েছে, অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে ইন্ডেক্স ফিঙ্গার কি করে, ইন্ডেক্স ফিঙ্গার মানে হচ্ছে আমাদের তর্জনী, সেটা ম্যাগনেটিক ফিল্ডটাকে বোঝায় নর্থ থেকে সাউথে। মোশন যেটা সেটা বোঝায় হচ্ছে আমাদের থাম্বটা, ঠিক আছে, মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলটা। ওয়ারাস ওই যে আউটস্ট্রেচ যে মিডল ফিঙ্গার বা সেকেন্ড ফিঙ্গারটা রয়েছে সেটা কিন্তু ইনডিউসড কারেন্টটাকে বোঝায়। অর্থাৎ এই ইনডিউসড কারেন্টের যে জিনিসটা এখানে দেখানো হয়েছে, এই যে আমি এখানে মার্কআপ করে দিচ্ছি, এটা কিন্তু এই আঙুলটা অনুযায়ী দেখানো হয়েছে, ঠিক আছে, এবং এইটা অনুযায়ী হবে, এই জন্য ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল এখানে কিন্তু ফলোড হবে। ওই জিনিসটাই দেখো নিচে বলা হয়েছে, দ্য ডাইরেকশন ক্যান বি ভেরি কনভিনিয়েন্টলি এক্সপ্রেসড ইউজিং ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। The rule states that if the thumb, index finger and middle finger of the right hand are outstretched in a mutually perpendicular fashion, এবং প্রত্যেকটার মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এমন ভাবে যে থাম্ব পয়েন্ট করছে মানে পরিবাহীর মোশনের দিকে বা ওয়্যার বা তারটার মোশনের দিকে, ইন্ডেক্স ফিঙ্গারটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে, এই দুটো যদি স্যাটিসফাই করে যায় তাহলে অবভিয়াসলি মিডল ফিঙ্গারটা কিন্তু ইনডিউসড কারেন্টের যে ডাইরেকশন তার দিকে কিন্তু ইন্ডিকেট করবে, ঠিক আছে। চল এরপরে যে কোশ্চেনটা আছে, দ্য হার্টস ইজ দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এসআই ইউনিট ফর, এখানে চারটে অপশন দেওয়া হয়েছে, অপশন বি ফ্রিকোয়েন্সি হবে সঠিক উত্তর। যে কোনো ওয়েভের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি মাপবো হার্টস দিয়ে। এক হার্টস হচ্ছে 1 সাইকেল পার সেকেন্ড, মানে ফ্রিকোয়েন্সি আমরা কি বলি, যে ফ্রিকোয়েন্সি হচ্ছে মূলত একটা ওয়েভের 1 সেকেন্ডে তার কতগুলো ঘূর্ণন হচ্ছে, ঠিক আছে, তাকে আমরা জেনারেলি ফ্রিকোয়েন্সি দিয়ে মেজার করি, ঠিক আছে, কতগুলো সাইকেল ও মুভ করছে একটা সেকেন্ডে, ঠিক আছে, একটা ওয়েভ, সেটাকে আমরা সেই ওয়েভের ফ্রিকোয়েন্সি বলবো, ঠিক আছে। হার্টজ হচ্ছে আমরা জেনারেলি ফ্রিকোয়েন্সি ইউনিট হিসেবে ইউজ করি। এরপর যে কোশ্চেনটা আছে, যে when light travels from a denser to rarer medium along a normal to the boundary, তাহলে কি হতে পারে, চারটে অপশন দেওয়া হয়েছে। মানে বলছে যখন আলো যখন একটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে এবং লম্ব অনুযায়ী যাবে, সেক্ষেত্রে বাউন্ডারির লম্ব অনুযায়ী যাবে, তাহলে সেক্ষেত্রে লাইটের মানে কি পরিণতি হবে, লম্ব থেকে দূরে রিফ্র্যাক্টেড মানে প্রতিসারিত হবে, নাকি লম্বর কাছে প্রতিসারিত হবে, নাকি একেবারেই প্রতিসারিত হবে না, নাকি বাউন্ডারি হয়ে বেরিয়ে যাবে। অপশন সি উইল বি কারেক্ট অ্যান্সার, ইজ নট রিফ্র্যাক্টেড। তার কারণ এখানে হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে আপতন কোণ যেটা, সেটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণ কোণের সমান হয়ে যাবে, ঠিক আছে, এবং তার ফলে যে পথে লাইটটা এসছিল সেই পথেই কিন্তু ব্যাক করে বেরিয়ে চলে যাবে, অর্থাৎ তার প্রতিসরণটা আর হবে না, ঠিক আছে। চল এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে একটা অবজেক্টকে তুমি যদি একটা কনকেভ মিরর বা একটা অবতল দর্পণের যদি প্রিন্সিপাল ফোকাসে রাখো, তাহলে যে ইমেজটা তৈরি হবে সেটা কি ধরনের ইমেজ হবে। চারটে অপশন দেওয়া হয়েছে, এখানে অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। এখানে রিয়েল ইনভার্টেড এবং হাইলি এনলার্জড এন্ড ইনফিনিটি ইমেজ তৈরি হবে। আচ্ছা একটা জিনিস আমি একটুখানি বলে দিই তোমাদের, এই মিররের কনসেপ্টটা যখন এলো সেখানে দাঁড়িয়ে, যে কনকেভ মিরর হচ্ছে এমন একটা মিরর যে মিররে কিন্তু দু ধরনের ইমেজই তৈরি হতে পারে, অর্থাৎ রিয়েল ইনভার্টেড বা মানে যেটাকে আমরা বলছি সদ উল্টো বিম্ব প্রতিবিম্ব, সেটাও তৈরি হতে পারে। আবার
আমাদের হচ্ছে ভার্চুয়াল ইরেক্ট যে ইমেজ, অর্থাৎ যেটাকে আমরা বলছি অসৎ এবং সোজা প্রতিবিম্ব, সেটাও কিন্তু তৈরি হতে পারে। এটা কনকেভ মিররের ক্ষেত্রে রিয়েল ইনভার্টেড ইমেজও তার মানে তৈরি হতে পারে, ভার্চুয়াল ইরেক্ট ইমেজও তৈরি হতে পারে, ঠিক আছে, বা ভার্চুয়াল আপরাইট ইমেজ, হোয়াট এভার ইউ মে কল ইট। কিন্তু কনভেক্স মিরর হচ্ছে এমন একটা মিরর যেখানে কিন্তু শুধুমাত্র আমাদের কিন্তু ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, ঠিক আছে। তো যদি আমরা ফোকাসে রাখি, ঠিক আছে, প্রিন্সিপাল ফোকাস অবতল দর্পণে যদি ফোকাসে রাখি, তাহলে দেখতে পাবে যে ইমেজটা তৈরি হবে সেটা রিয়েল এবং ইনভার্টেড ইমেজ তৈরি হবে, মানে সৎ এবং উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, এবং অনেক দূরে একটা বিশাল প্রতিচ্ছবি তৈরি হবে, মানে বিরাট একটা বড় প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। ছবিটা হচ্ছে মোটামুটি এইরকম। এই দেখো ফোকাসে রেখেছি অবজেক্টটাকে, পি কিউ হচ্ছে অবজেক্টটা, ঠিক আছে। এই যে ইনফিনিটিতে ইমেজ তৈরি হয়েছে, বহু দূরে ইমেজ তৈরি হচ্ছে এবং বিরাট বড় ইমেজ তৈরি হবে, ঠিক আছে। চলো, আচ্ছা একটা জিনিস একটুখানি বলে দিই তোমাদের কনকেভ মিররের ক্ষেত্রে, সেটা হচ্ছে কনকেভ মিররের ক্ষেত্রে একটা মানে দুটো শর্ত রয়েছে। মানে যদি কনকেভ মিররের ক্ষেত্রে অবজেক্টের ডিস্টেন্সটা বা যে বস্তুটাকে তুমি মিররের সামনে রাখছো তার ডিস্টেন্সটা যদি অবতল দর্পণ বা কনকেভ মিররটার ফোকাল লেন্থের থেকে যদি কম হয়, তাহলে কিন্তু ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। কিন্তু যদি অবজেক্টের ডিস্টেন্সটা ফোকাল লেন্থের থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু, বা যদি ফোকাল লেন্থের সমান হয়, তখন কিন্তু রিয়েল ইমেজ তৈরি হবে। এক্ষেত্রে যেহেতু অবজেক্টের ডিস্টেন্স ফোকাল লেন্থের সমান, সেই জন্য কিন্তু রিয়েল ইনভার্টেড ইমেজ তৈরি হয়েছে, ঠিক আছে। চল এরপরে যে কোশ্চেনটা আছে এবং আজকের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ আ থার্ড ক্লাস লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের একটা উদাহরণ বলো। আচ্ছা, লিভার হচ্ছে এমন এক ধরনের জিনিস যেটা নাকি আমাদের একটা নির্দিষ্ট কেন্দ্র বা ফালক্রামের ওপর বেসিস করে আমরা লোড এবং এফোর্টের হিসাব করি, অর্থাৎ কতটা লোড সেই লিভারটা এক্সিকিউট করতে পারছে এবং তার সেই লোডটাকে তুলতে গেলে আমাকে কতটা এফোর্ট দিতে হচ্ছে, তার একটা খুব সুন্দর চিত্রায়ন কিন্তু আমরা লিভারের ক্ষেত্রে পাই। এবার লিভারের তিন ধরনের ক্লাস আছে, ফার্স্ট ক্লাস লিভার আছে, সেকেন্ড ক্লাস লিভার আছে, থার্ড ক্লাস লিভার আছে। ফার্স্ট ক্লাস লিভারের ক্ষেত্রে কি হয়, ফালক্রামটা পুরো মাঝখানে থাকে, ঠিক আছে, এবং থার্ড ক্লাস লিভারের ক্ষেত্রে ফালক্রামটা সম্পূর্ণ একটা অন্যদিকে থাকবে, একদম প্রান্তে থাকবে একটা ফালক্রাম, মাঝখানে থাকবে এফোর্ট এবং আরেক দিকে থাকবে লোড। এই চারটে যে অপশন দিয়েছে এখানে, সিসো, ক্রোবার, হুইলব্যারো, টুইজার, এর মধ্যে একমাত্র টুইজারই হচ্ছে এমন একটা জিনিস, বা চিমটে, টুইজারের বাংলা হচ্ছে চিমটে, এটা হচ্ছে এমন একটা জিনিস যার ক্ষেত্রে কিন্তু আমাদের ফালক্রাম একটা দিকে থাকবে, লোড আর একটা অন্য দিকে থাকবে, এবং এফোর্ট হচ্ছে তার ঠিক মধ্যখানে অ্যাপ্লাই করা হবে। দেখো ছবিটা দেখলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে জিনিসটা। এছাড়া আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে তোমাদের, এক সেকেন্ড, লিভার রিলেটেড জাস্ট দুটো তিনটে পয়েন্টস একটু তোমাদের বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে সেকেন্ড ক্লাস লিভারের ক্ষেত্রে কিন্তু ফালক্রাম আবার এই যেরকম ফালক্রাম থার্ড ক্লাস লিভারের ক্ষেত্রে এক প্রান্তে আছে সেরকমই থাকবে, লোডটা মাঝখানে থাকবে, এফার্টটা একদম ধারে হবে। এবং আমাদের বেসিক্যালি এই লিভারের ক্ষেত্রে লোড আর্ম এবং এফোর্ট আর্মের একটা কনসেপ্ট হয়, ঠিক আছে, এবং মেকানিক্যাল অ্যাডভান্টেজের একটা কনসেপ্ট হয়। যদি এফোর্ট আর্ম লোড আর্মের থেকে বেশি হয় তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা বলি গ্রেটার দ্যান 1, ঠিক আছে। তো এই কনসেপ্টগুলো তোমাদের লাগবে। তো আজকের মতন আমরা আমাদের সেশনটা এখানেই শেষ করছি। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার, সেটা হচ্ছে যে এই রকম ভিডিও কিন্তু তোমাদের এরকম 20 থেকে 25টা কোশ্চেন প্রত্যেকদিন এরকম এক্সপ্লেনেশন সহই কিন্তু আলোচনা করা হবে, এবং রেগুলার ভিডিও আমরা কিন্তু এখন থেকে দেব। এবং তোমাদের জন্য খুশির খবর হচ্ছে এটাই যে আমরা কিন্তু একটা আরআরবি এনটিপিসি ব্যাচ লঞ্চ করছি।
হ্যাঁ, এবং তার এনরোলমেন্ট কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তো তোমরা ডিটেলের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে তাতে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। অ্যান্ড তোমরা আমাদের পাশে যেমন আগেও ছিলে, এখনো সেরকম ভাবেই থাকবে আশা করি। এবং আমাদের যে নোটস আমরা মিসলেনিয়াসের আগে যেরকম, আমরা প্রিলিমসের আগে যেরকম তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেছিলাম, সেরকম কিন্তু আমরা আরআরবি এনটিপিসিতেও তোমাদেরকে প্রোভাইড করব। এবং আরআরবি এনটিপিসির আগে কিন্তু আমরা বেশ কিছু মক টেস্টও নেব। রাদার ডাব্লিউবিসিএস প্রিলিমসের আগেও কিন্তু আমরা মক টেস্ট নেব। ডাব্লিউবিসিএস প্রিলিমস খুব রিসেন্টলি আমাদের হয়তো নোটিফিকেশন বেরিয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর বিং স্টেইং টিউনড। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার খুব ভালো লাগলো যে অনেকে আমাকে মেসেজ করেছিলে আফটার দ্য মিসলেনিয়াস প্রিলিমস যে আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে স্যার। এই জিনিসটাই মানে আমাদের এনথুসিয়াজম মেনলি। তোমরা যদি আমাদের মানে আমরা যে এফর্টটা দিচ্ছি সেটা যদি তোমাদের একটু কাজে লাগে, একটু যদি কাজে লাগে, সেটাতেই আমাদের মানে মানে এতটা আমাদের যে কষ্ট করছি সেটা সার্থকতা আর কি। ঠিক আছে? তো তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ভিডিও কিন্তু আরো আসতে চলেছে তোমাদের জন্য আগামী দিনগুলোতে। আরআরবি এনটিপিসির সিবিটি 1 সিবিটি 2 পর্যন্ত কিন্তু আমাদের প্রতিদিন ভিডিও আসবে। ঠিক আছে? তো পড়াশোনা করো, ধৈর্য ধরো, ঠিক তোমরা সাফল্য পাবে। এবং যারা যারা আমাদের নতুন আরআরবি এনটিপিসি ব্যাচে এনরোলড হতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো। এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তাতে কিন্তু তোমরা লিঙ্ক দিয়ে কিন্তু ইজিলি জয়েন হয়ে যেতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো এখানেই অফ করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।